চলো চলো গল্পে যাই, হাসি ভরা গ্রামে ভাই, গল্পগুলো আজ আবার গল্প নিয়ে হাজির তাই। ফরিদপুর গ্রামে রঘুনাথ নামের এক ফেরিওয়ালা ছিল। গ্রামে গ্রামে ঘুরে জামা কাপড় বিক্রি করেই তার সংসার চলত। তার ছিল মাহারা 2 মেয়ে, উমি আর ভূমি। উমির মন যতটা ভালো, ভূমির মন ততটাই খারাপ। তা একদিন হলো কি, এই তোরা 2 বোনে এদিকে একটু আয় তো, তোদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। বলো বাবা, ডাকছো কেন? কিছু কি বলবে? হ্যাঁ, তা তো বলবো মা, কিন্তু তুই একা কেন এলি মা? তোর দিদি কোথায় গেল? দিদি দিদি তো একটু রূপচর্চা করছে, মুখে ওই কি যেন বলে না, মুলতানি মাটি লাগাচ্ছে। তা তুমি কি বলবে বাবা, আমায় বলো। না, ওই ভূমিটাকে নিয়ে আর পারা গেল না। তোর মা ওর নাম ভালোবেসে রেখেছিল ভূমি, কিন্তু বড় হয়ে তো তোর দিদির পার ভূমিতেই পড়ে না। এমন রূপের বাহার, দিন ভরে খালি রূপচর্চা করবে। অমন কথা বলছো কেন বাবা? দিদি শুনলে দুঃখ পাবে তো। এই জন্যেই তুই আমার ভরসা মা, আর তোকে নিয়েই আমার যত ভয়। কেন ভয় কিসের বাবা? এই গ্রামে আমি বেশ কদিন ঘুরলাম, জামা কাপড় কিনবে গো, জামা কাপড় নেবে গো বলে, তবু কেউ কিচ্ছুটি কিনলো না। তাই ভাবছি যে পাশের গ্রামে গিয়ে দেখি কপালে নতুন করে কোনো যদি কাজ জোটে। তা যাও না বাবা, এতে আবার ভয় কিসের? আসল ভয়টা তো হলো গিয়ে আমি আজ রাত্রে আসতে পারবো না, ফিরতে ফিরতে কাল বিকাল হয়ে যাবে। তাই বলছিলাম মা, 2 বোনে তোরা মিলেমিশে থাকতে পারবি তো? হ্যাঁ, বেশ পারবো বাবা। তুমি নিশ্চিন্তায় কাজে যাও, আমি এদিককার সব কাজ সামলে নেব। এমন সময় ভূমি পাশের ঘর থেকে হাঁটতে হাঁটতে এলো। ওই যে তো দিদি আসছে ভূতনি সেজে। বলি মহারানী, দিন ভরে শুধু রূপচর্চা করলে হবে? একটি সংসারের কাজ বাজও তো মন দিতে পারো। হ্যাঁ বাবা, অমন করে বলো না দিদি, কষ্ট পাবে তো। থাক, আমায় নিয়ে তোর এত চিন্তা করতে হবে না। বলো বাবা, ডাকছিলে কেন? তাড়াতাড়ি বলো, আমার আবার চুনগুলো ভালোভাবে আঁচড়াতে হবে। আচ্ছা শোন, আমি একটু পাশের গ্রামে যাচ্ছি কিছু কাজের জন্য, আজ রাত্রে ফিরতে পারবো না। তুই তোর বোনের একটু খেয়াল রাখি। এ আবার কোনো কথা হলো? এত বড় ধ্যামরা মেয়েকে আবার দেখার কি আছে শুনি? আমার মতন সুন্দর মেয়েকে কে দেখে শুনে রাখে তার নেই ঠিক। আমি নাকি আবার দেখতে যাব এমন বাজে দেখতে বোনকে? এই জন্য তোকে ডাকা আমার ভুল হয়েছিল। মুখ খুললেই খালি আজে বাজে কথা। যাই, আমার আবার ওদিকে দেরি হয়ে যাচ্ছে। মা, আমি তাহলে এলাম। হ্যাঁ বাবা, এসো, সাবধানে যেও। দুগ্গা দুগ্গা। এরপর রঘুনাথ পাশের গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। কি বাজে কাজটাই না আমি করেছি, বাবাকে একটা কথা বলতেই ভুলে গেলাম। কি দিদি, কি বলতে ভুলে গেছিস? বাবাকে পাশের গ্রাম থেকে কিছু সাজবার জিনিস আনবার কথা বলতেই ভুলে গেছি। এবার কি হবে? ও তাই বুঝি। বাবা না হয় পরে আবার গেলে নিয়ে আসবে। চুপ থাক, তুই কি বুঝবি? সৌন্দর্য বজিয়ে রাখতে গেলে কি কি করতে হয়। তোর তো না আছে আমার মতন রূপের বাহার, আর না আছে আমার মতন গায়ের রং। তুই কি বুঝবি? হ্যাঁ, উমির দিদির এই কথাতে খুব খারাপ লাগলো। তবুও সে চুপচাপ রান্নাঘরে কাজ করতে চলে যায়। এদিকে পাশের গ্রামে যাবার পথে রঘুনাথের দেখা হয় হাবিব চাচার সাথে। আরে হাবিব চাচা যে, কি খবর চাচা, কেমন আছেন? এই কোনো মতে চলে যাচ্ছে। তা বাপু, এই ভরা দুপুরে তুমি টোপলা নিয়ে কোথায় যাচ্ছ শুনি? আর বলবেন না চাচা, এই গ্রামে কত ঘুরলুম, তবুও কেউ কিচ্ছুটি কিনলো না। তা
বেচা কিনা ছাড়া আর কি চলা যায় বলো? তাই ভাবলাম পাশের গ্রামে গিয়ে দেখি যদি কোনো কাজ বাজ পাওয়া যায়। তা ভালোই ভেবেছ রঘুনাথ। এই গ্রামের অবস্থা এবার একটু খারাপ। বর্ষায় সব ধান জলের তলায় চলে গিয়েছে। সকলের সংসারেই এখন টানাটানি চলছে। হ্যাঁ, তা তো ঠিকই বলেছেন। আপনার তো শুনলাম 10 একর জমির মধ্যে 6 একর জমি জলের তলে তলিয়ে গিয়েছে। হ্যাঁ, তা তো ঠিকই, কিন্তু আল্লাহর দৌলতে ঠিকই বেঁচে আছি। হাবিব চাচা, আমি তাহলে এলাম, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই যাও তাই যাও। এদিকে ভূমি তার রূপচর্চায় ব্যস্ত ছিল, আর ওদিকে উমি ঘরের প্রত্যেকটি কাজ খুবই মনোযোগ সহকারে একা একা করে যাচ্ছিল। এই উমি শোন, আমি একটু বাইরে আম বাগানে যাচ্ছি। আম বাগানে এই ভর দুপুরে কেন রে দিদি? সেই কৈফিয়ত তোকে কেন দিতে যাব আমি? আর শোন, ফিরে এসে যাতে দেখি তো রান্না হয়ে গেছে। সে না হয় রান্না করে রাখলাম, কিন্তু দিদি এই ভর দুপুরে আম বাগানে যাস না দিদি, ভূতে ধরবে যে। আমার ভাবনা তোকে ভাবতে হবে না, আর তাছাড়া ভূত বলে কিছু হয় না। এসব কি বলছিস রে দিদি? প্রত্যেকে তো বলে না কি ভূত আছে। সে যারা জানে না তারা বলে। যাই হোক, আমার সময় আর নষ্ট করিস না, আমি গেলাম। আর শোন, এসে যদি দেখি তোর রান্না শেষ হয়নি, তাহলে তোর চুলের মুঠি ধরে আমি ধাক্কা মেরে ঘর থেকে বার করে দেব তোকে। এই বলে ভূমি ঘর থেকে বেরিয়ে গেল। এদিকে উমি ভাত রান্না করতে থাকে। খানিক পর এক ক্ষুধার্ত বৃদ্ধ মহিলা উমিদের বাড়ির সামনে এসে ডাকতে থাকে। বাড়িতে কেউ আছো কি গো? কেউ আছো বাড়িতে? কে কে ডাকছে? উমি বাইরে গিয়ে দেখে যে এক বয়স্ক বৃদ্ধ মহিলা তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ও আপনি? বলুন বুড়িমা। আসলে আমার নাম পূজা। আমি খুবই দূরগ্রাম থেকে এসেছি। এখানে কাউকে চিনি না। অনেকটা পথ হাঁটতে হাঁটতে খুবই খিদে পেয়ে গেছে গো। বলছিছি, মা আমায় কিছু খেতে দেবে গো? হ্যাঁ অবশ্যই বুড়িমা, আপনি ভিতরে আসুন, আরামসে ঘরে বসে খাবেন। কিন্তু গরিবের খাবার তো তেমন কিছু নেই। তুমি আমায় পূজা মা বলেই ডাকো। আর মা, আদর যত্ন করে তুমি আমায় যাই খাওয়াবে তাই আমার কাছে অমৃত লাগবে মা। এরপর উমি সেই বৃদ্ধ মহিলাকে খেতে দেয়। সত্যি মা, খাবারটা খেয়ে মন ভরে গেল। তা মা, বলছি তোমাদের বাড়িতে আর কেউ নেই? হ্যাঁ আছে তো, বাবা অন্য গ্রামে কাজে গেছে, আর দিদি একটু বাইরে গেছে। তা তোমার মা কোথায়? মা, অল্প বয়সেই মাকে হারিয়েছি। আহারে, তাহলে তো তুমি খুবই দুঃখী। হ্যাঁ, তা বলতে পারেন। আমাদের তিনজনের সংসার খুবই কষ্টে চলে। তুমি চিন্তা করো না মা, তুমি খুব শীঘ্রই সুখের মুখ দেখবে, এটা আমার আশীর্বাদ থাকলো। এরপর সেই বৃদ্ধ মহিলাটি সেখান থেকে চলে গেলেন। দুজনের খাবার তো হবে না, থাক, আজ না হয় আমি উপোস থেকে নেব। দিদির খাবারটা গুছিয়ে রেখে গিয়ে। এমন সময় ভূমি হাজির হয় আর দেখে উমি সামনে দুটি থালা নিয়ে বসে আছে। ফিরে হতচ্ছাড়ি, আমি আসার আগেই তুই খেয়ে নিলি। কই না তো দিদি, আবার মিছে কথা। চোখের সামনে দেখতে পাচ্ছি দুটো থালা নিয়ে বসে আছিস। তুই মনে হচ্ছে আজ বেশ গলা পর্যন্ত গিলেছিস। হ্যাঁ, হাড়িতে তো আর ভাত নেই দিদি। এক বৃদ্ধ বুড়িমার খুব খিদে পেয়েছিল, তাই ওনাকে খাইয়ে দিয়েছি। গল্প করার জায়গা পাসনি? হ্যাঁ, নিজে গান্ডে পিণ্ডে গিলে এখন বৃদ্ধ বুড়িমার গল্প পেতেছিস? হ্যাঁ, আমাকে কি তুই বোকা পেয়েছিস? এই বলে ভূমি উমিকে মারতে শুরু করলো। তারপর তাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বার করে দিল। বেরিয়ে যা মুখ পুরি, বেরিয়ে। না দিদি, আমি খাবার খাইনি না দিদি। আর কোনোদিন তোর মুখ দেখাবি না, রাক্ষসী কোথাকার। না, আমি মিথ্যা বলছি না। উমি কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে হাঁটতে থাকে।
আমি কথা রাখতে পারলাম না বাবা, দিদির সাথে মিলেমিশে থাকতে পারলাম না। দিদি আমায় ভুল বুঝে বাড়ি থেকে তাড়িয়ে দিল। আরে ওটা কে দেখে? তো উমি মনে হচ্ছে, কিন্তু এমন সময় জঙ্গলের দিকে যাচ্ছে কেন? হয়তো কাঠ কুড়াতে যাচ্ছে। যাই, আমি বরং বাড়ির দিকে যাই। ওদিকে গিন্নি আবার অপেক্ষা করছে। হঠাৎ করে প্রচণ্ড ঝড় ওঠে, চারিদিকটা অন্ধকার হয়ে আসে আর প্রবল হাওয়া বইতে থাকে। এই রে, ঝড় উঠেছে, এখন আমি কোথায় যাই? ওই তো একটা ভাঙা বাড়ি দেখতে পাচ্ছি। যাই, ওইখানটাতে গিয়ে আশ্রয় নিয়ে বরং। ওই তো একটা মেয়ে এই বাড়ির দিকে আসছে। আয় আয়, আজ রাতে তাহলে আমার আর খাবারের কোনো চিন্তা করতে হবে না। আজ মানুষের মাংসের ভর্তা খাবো। এখন চটপট একটা বয়স্ক মানুষের রূপ ধরে ফেলি। হঠাৎ সেই শাকচুন্নিটি নিজেকে একটি বৃদ্ধ বুড়ি রূপে পাল্টে নিল। উমি দরজার সামনে গিয়ে দরজায় টোকা মারতে থাকে। কেউ আছেন বাড়িতে? কেউ আছেন? আমায় একটু আশ্রয় দিন না। কে কে এসেছে এই ঝড়ের সময়? আমি গো বুড়িমা, আমি আসলে এই জঙ্গলে এসে ঝড়ে আটকে পড়েছি। আপনি আমাকে দয়া করে আজকে রাতটুকু থাকতে দেবেন গো। আমি না সব কাজ পারি, আমি আপনার সব কাজ করে দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঘরের ভেতরে আসো। উমি কিছু না ভেবেই ঘরের ভেতরে চলে গেল। এই মেয়ে, তুই যে বললি ঘরের কাজ করে দিবি, তাহলে এখন বারান্দাটা একটু পরিষ্কার করে দে তো দেখি। হ্যাঁ, করে দিচ্ছি বুড়িমা। আর হ্যাঁ, আমি রান্নাঘরে যাচ্ছি রাতে রান্না করতে। ভুল করেও যাতে রান্নাঘরে না যাস, মনে থাকে যেন। আগে বুড়িমা। উমি তারপর ঘরের প্রত্যেকটি কোণা খুবই ভালো করে ঝাড় দিতে থাকে। খানিক পর সে প্রত্যেকটি কোণা কাপড় দিয়ে মুছতে থাকে। খানিকের মধ্যে সারা ঘর চকচক করতে থাকে। এই তো পুরো বাড়িটা পরিষ্কার করা হয়ে গেছে, এবার শুধু উপরটা বাকি। যাই, বুড়িমাকে বলে আসি। ও না, উনি তো বললেন কোনো মতেই যেন আমি রান্নাঘরে না যাই। তাহলে বরং আমি উপরতলাটা পরিষ্কার করে আসি। উমি ওপরে এসে ঝাড় দিতে থাকে। ঝাড় দিতে দিতে সে একটি ঘরে গিয়ে পৌঁছায়। সেই ঘরে গিয়ে দেখতে পায় চারিদিকে সোনা দানা ভর্তি কত অমূল্য রত্ন পাথরের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঘরের চারিদিকে। এসব দেখে উমি একটু অবাক হলেও খানিকের জন্যও তার মনে লোভ জন্মায়নি। সেই ঘরটি বন্ধ করে নিচে চলে আসে। এদিকে সেই পেতনিটি রান্নাঘরে উনুনে পা ঢুকিয়ে রান্না করছিল আর তার প্রেত দৃষ্টি দিয়ে সব দেখছিল। আরে এ কি, এই মেয়েটার মনে তো একটুও লোভ নেই। এ এত হিরে সোনা দেখেও একটাও নিল না, আর সে আমার কথা মতন এই রান্নাঘরেও এলো না। না, একে কিছু করা উচিত নয়। এমন ভালো মেয়ে আজকালকার দিনে পাওয়া যায় না। খানিক পর সেই পেতনিটি তার আসল রূপ ধরে অনেক রকমারি সুস্বাদু খাবার নিয়ে উমির সামনে উপস্থিত হয়। উমি পেতনিকে দেখে ভয় না পেয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। ভয় পেও না, ভয় পেও না উমি, আমি সেই বুড়িমা। এইটা আমার আসল রূপ। ও, তাহলে তুমি সেই বৃদ্ধ বুড়িমা। এটা তাহলে তোমার আসল রূপ। তা তুমি অমন মিথ্যে রূপ কেন ধরে থাকো? থাকবো না? সবাই কি আর তোর মতো সাহসী? হ্যাঁ, সকলতে আমার এই রূপ দেখে ভয়ে পালায়।
তাই তো ওই বুড়িমা সেজে থাকি। তা মেয়ে, বলছি যে তোর কি একটুও লোভ নেই? ওই ঘরে যে সোনা গয়না কিছুই নিলি না? তা নিতে যাব কেন? ওগুলো তো তোমার। আরে মেয়ে, তুই সত্যি খুব ভালো মনের মানুষ। আমি তোর জন্য এত সুস্বাদু খাবার বানিয়ে নিয়ে এসছি। নে নে, চটপট খেয়ে নে তো। এই কথা শুনেই উমি বসে সেই খাবারগুলি খেতে থাকে। সেই সকাল থেকে সে খালি পেটে ছিল, কিন্তু এখন তার পেটে সেই খিদের আগুনটি নিভল। দিন ফুরিয়ে এলো বলে কি বৃষ্টিই না হলো? উমিকে তাড়িয়ে আমি ভুলই করেছি। এখন রাত্রে রান্না কে করবে? এখন একা একা বড্ড ভয়ও তো করছে। কোথায় যে গেল মুখ পড়িটা? এখন ফিরতেও তো পারে। ফিরলেই চুলের মুঠি ধরে দেব, গোটা কতগুলো ঘা, বুঝবে তখন মজা। এদিকে পেতনিটি একটি লাল কাপড়ের পুটুলিতে কিছু সোনা দানা ভরে নিয়ে এসে বলল, উমি, এই নে, এর মধ্যে কিছু সোনা দানা আছে। এগুলো নিয়ে গেলে তোদের সব দুঃখ দূর হয়ে যাবে। তোমার অসংখ্য ধন্যবাদ ভূত দিদি। তা বলছি যে, আমি তো শুনেছি তোমরা নাকি উড়তে পারো। আমায় যদি চট করে একটু বাড়ি পৌঁছে দাও তাহলে বেশ ভালো হতো। দিদিকে নিয়ে খুবই চিন্তা হচ্ছে। কোনো ব্যাপার না, এক্ষুনি দিচ্ছি। এই বলে পেতনিটি তার পিঠে করে উমিকে নিয়ে উড়তে থাকে। কি গো বাবা, তুমি কাল ফিরবে বলে আজই ফিরলে যে? ফিরে খুব অসুবিধা করলাম মনে হচ্ছে তোমার। যত সব। তা উমি কোথায়? ওকে তো দেখছি না। উমি কোথায়? মানে ও, বুঝেছি বুঝেছি। ওকে নিশ্চয়ই তুই ঘর ছাড়া করেছিস, তাই না হতচ্ছাড়ি? হায় 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 হায়, আমার ওই সুন্দর মেয়েটা কোথায় যে গেল? হায় হায় হায়। দিদি ও দিদি, ওই তো উমি চলে এসেছে। ওই তো উমি। ও তাই তো। কোথায় গিয়েছিলিস মা? ইস, তোর জামা কাপড় তো একদম নোংরা হয়ে গেছে। আর তোর হাতে ওটা কিসের পুটুলি? এতে তো সোনা আছে গো বাবা। উমি যখন লাল পুটুলিটি খুলল তখন তার ভেতরে সোনা দানা দেখে প্রত্যেকে অবাক হয়ে গেল। তা মা, তুই সোনা কোথা থেকে পেলি? বলছি সব বলছি, শোনো। এরপর উমি সবটা তার বাবা আর দিদিকে খুলে বলল। ও মা, তাই? দেখ ভূমি, দেখ, তোর বোনের থেকে কিছু শেখ। যে সৎ হয় তাকে সকলেই ভালোবাসে। আমি গেলে আরো বেশি সোনা নিয়ে আসতে পারতাম। আমি তাহলে কাল যাবই সেই ভাঙা রাজবাড়িতে। ভূমি তার বোনের কথা মতন সে বড় পুরাতন বাড়ির সামনে এসে পৌঁছায়। এই তো সেই বড় পুরাতন বাড়ি। যাই দরজায় গিয়ে টোকা মেরে দেখি। কে এসেছে এই সময়? আমি এক অসহায় মেয়ে। আমায় একটু আজকের রাতটুকু থাকতে দেবে গো? আমি তোমার বাড়ির সব কাজ করে দেব। ঠিক আছে, ভেতরে আয়। এই তো, বোনের কথা মতন আমিও যদি এখানে সব কাজ করি তাহলে আমিও অনেক সোনা নিয়ে বাড়ি যেতে পারবো। সেই বৃদ্ধরূপী পেতনিটি আবার ভূমিকে একই কথা বলে সাবধান করে রান্নাঘরে রান্না করতে চলে যায়। এদিকে ভূমি ঘর পরিষ্কার করতে করতে সেই সোনাদানার ঘরে এসে পৌঁছায়। ওমা, এ দেখি সোনার পাহাড় শালা। পেতনি এত সোনা থাকতেও শুধু একটু পুটলি ভর্তি সোনা দিয়েছে। না, আমি যদি ভালো সাজি তাহলে আমিও খুব অল্প সোনা পাবো। আমি বরং একটা বড় বস্তা করে সোনা নিয়ে চটপট পালিয়ে যাই। পেতনিটি বুঝতেও পারবে না। ভূমি যেই না বস্তা ভর্তি সোনা নিয়ে বাড়ির বাইরে বার হয়, অমনি পেতনিটি তার আসল রূপ ধরে এসে ভূমির সামনে হাজির হয়। তুই কি ভেবেছিস আমার বাড়ি থেকে এক বস্তা সোনা দানা নিয়ে পালাবি আর আমি জানতেও পারবো না? দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা।
কেমন লাগে? সবে তো শুরু। এরপর তোকে আমি পেঁয়াজ রসুন ছাড়া আচ্ছা করে কষিয়ে রান্না করে খাবো। আজ তো বুধবার, তাই আমি নিরামিষ মাংস খেতে একটু পছন্দ করি। এমন সময় উমি দৌড়াতে দৌড়াতে এসে বলল, ওকে ছেড়ে দাও পেতনি দিদি, ওকে ছেড়ে দাও, ও আমার দিদি। ও তোর দিদি? তা বোন, তোর দিদিরা তো লোভ কিসের? ওর ভুল হয়ে গেছে, এমনটি ও আর কখনো করবে না। হ্যাঁ রে বোন, এমনটি আমি কখনো করব না। ঠিক আছে, তোর বোনের কথায় আজ তোকে ছেড়ে দিলাম, কিন্তু মনে রাখিস আর কোনোদিন ভুলেও খারাপ কাজ করবি না। এই আমি নাক ধরছি, এই আমি কান মুলে বলছি, আমি এসব আর কখনো করব না। ঠিক আছে, চল তোদের দুজনকে আমি বাড়ি দিয়ে আসি। সাবস্ক্রাইব করুন গল্পগুলো, ক্লিক করুন বেল আইকনে, যাতে এরকম মজার গল্পগুলো আপনারা প্রতিদিন দেখতে পারেন। চলো চলো গল্পে যাই, হাসি ভরা গ্রামে ভাই, গল্পগুলো আজ আবার গল্প নিয়ে হাজির তাই। চলো চলো গল্পে যাই, হাসি ভরা গ্রামে ভাই।